শ্রী গুরুজয় বন্ধুরা, আজকের ভিডিওর বিষয় হচ্ছে অম্বুবাচী। অম্বুবাচীতে কি কি করণীয় আছে, কি কি করা যায় না, অর্থাৎ অম্বুবাচীর টাইমিং কবে থেকে শুরু হচ্ছে, কবে শেষ হচ্ছে, এই সময় আমাদের কি কি করা উচিত, কি কি করা উচিত নয়, এই বিষয়ে মূলত বলবো এই ভিডিওতে। এবং বেশ কিছু টোটকা টেকনিকও থাকছে যেগুলো এই অম্বুবাচীর মধ্যে আমরা করলে আমাদের কিন্তু ভালো হবে। এখানেও ইচ্ছে পূরণের বিষয় রয়েছে, এখানেও পজিটিভ এনার্জি অ্যাট্রাক্ট করার বিষয় রয়েছে। তো ভিডিওটি মন দিয়ে দেখুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন, বন্ধু বান্ধবের মধ্যে ভিডিওটিকে অবশ্যই শেয়ার করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল অপশনটি অবশ্যই সিলেক্ট করে রাখবেন যিনি ফার্স্ট টাইম এই চ্যানেল ভিজিট করছেন অর্থাৎ এই ভিডিওটি দেখছেন। নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে আরো একবার রেইকি বার্তায় স্বাগত জানাচ্ছি। আমি আপনাদের বন্ধু শ্রী মিঠুন রয়, রেইকি গ্র্যান্ড মাস্টার। আপনারা নিশ্চয়ই ভালো আছেন, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, সবার প্রথম টাইমিংটা বলে দিই। 7ই আষাঢ় 1433 অর্থাৎ ইংরেজি 22শে জুন 2026 সোমবার রাত্রি 9টা 10 থেকে অম্বুবাচী শুরু হচ্ছে অর্থাৎ প্রবৃত্তি, এবং ছাড়ছে বা শেষ হচ্ছে 11ই আষাঢ় 1433 সন ইংরেজি 26শে জুন 2026 শুক্রবার সকাল 9টা 33 গতে সমাপ্তি বা নিবৃত্তি। এবার কিছু বিষয় বলবো যেগুলি এই অম্বুবাচীতে আমাদের করণীয়, আবার কিছু বিষয় বলবো যেগুলি করণীয় নয়। অম্বুবাচী সমাপ্তির দিন একটি পাত্রে কিছু চাল, হলুদ, 1 টাকার কয়েন, লাল কাপড় বেঁধে ঈশান কোণে রাখলে কি হবে? আর্থিক উন্নতি হবে। অর্থাৎ শুরুতেই একটি টোটকা আপনাদের বলে দিলাম যেটা আর্থিকভাবে আপনাকে সমৃদ্ধ করবে। যাদের আর্থিক সমস্যা রয়েছে তারা এই টোটকাটি অতি অবশ্যই করতে পারেন। মায়ের কৃপায় আর্থিকভাবে সচ্ছল হতে পারবেন। অবশ্যই এর সঙ্গে আপনার বা আপনার পরিবারের কর্ম থাকবে, কারণ কর্ম বিনা কোনো কিছুই হয় না, এটা আমরা জানি। এবার অম্বুবাচী ছাড়ার দিন বা সমাপ্তির দিন এটা বলেছি, নিশ্চয়ই খেয়াল করেছেন। আরো একবার বলে দিচ্ছি, যেদিন অম্বুবাচী ছাড়ছে অর্থাৎ 11ই আষাঢ় 26শে জুন শুক্রবার সকাল 9টা 33 গতে ছেড়ে যাচ্ছে, ওই 9টা 33 গতেই আপনি এটা করবেন, বা ছেড়ে যাওয়ার পরেও করতে পারেন। কি করবেন? একটি পাত্রে কিছু চাল নেবেন। কি চাল? আতপ চাল। একটু হলুদ নেবেন, সেটা কাঁচা হলুদের টুকরো হতে পারে, শুকনো গাঁট হলুদ যাকে বলা হয়, বা গুঁড়ো হলুদও আপনি চালের মধ্যে দিতে পারেন। 1 টাকার একটা কয়েন লাল কাপড়ে বাঁধবেন, লাল কাপড়, লাল শালু কাপড় বেঁধে সেটাকে ঈশান কোণ অর্থাৎ নর্থ ইস্ট কর্নারে রাখবেন, উত্তর পূর্ব কোণে রাখবেন। যদি উত্তর পূর্ব কোণে আপনার ঠাকুর নেই, এমনি কিছু রয়েছে, তাহলে এই কর্নারে আপনি ঝুলিয়ে রাখুন বা কোনোভাবে ওখানে একটা পাত্রের মধ্যে ওইভাবে ওই পুটলিটা রেখে দিন। খেয়াল রাখবেন ওটা যেন পরিষ্কার থাকে, প্রত্যেকদিন একটুখানি খেয়াল রাখবেন যাতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। আর ঠাকুর যদি আপনার ওই কোণে রয়েছে, ঈশান কোণে, তাহলে সেই ঠাকুরের আসনের ভেতরেই আপনি কোনো একটা জায়গায় রাখবেন, তাহলে পরিষ্কার। এই 3 দিন ঠাকুর ঘরে বসে বা ঈশান কোণে বসে মা কামাক্ষার মন্ত্র বা নাম জপ করলে মানসিক শান্তি হয় এবং ইচ্ছেও পূর্ণ হয়। আপনার যদি মানসিক শান্তির অভাব রয়েছে, মানসিকভাবে আপনি শান্তি পাচ্ছেন না, অশান্তিতে রয়েছেন, সেক্ষেত্রে এই টোটকাটি আপনি করতে পারেন এই মন্ত্রের। বা আপনার যদি কোনো ইচ্ছে পূরণের বিষয় রয়েছে, তাহলে ইচ্ছে পূরণের জন্যও আপনি এই টেকনিকটি বা এই মন্ত্র জপের বিষয়টি করতে পারেন। মা কামাক্ষার নামও আপনি জপ করতে পারেন, আবার মা কামাক্ষার মন্ত্রও জপ করতে পারেন। আমি মন্ত্র আপনাদের স্ক্রিনে লিখে দিচ্ছি, এই মন্ত্রটিও জপ করতে পারেন। আবার শুধু জয় মা কামাক্ষা, জয় মা কামাক্ষা, জয় মা কামাক্ষাও মনে মনে আপনি জপ করতে পারেন। কোথায় বসে জপ করছেন? ঈশান কোণে, ওই সেই উত্তর পূর্ব কোণে যেখানে ম্যাক্সিমাম বাস্তুতে ঠাকুর ঘর দেওয়া হয়,
প্রায় অনেক বাড়িতেই ঠাকুর ঘর রয়েছে বা ঠাকুরের জায়গা ওই জায়গায়। তো ওই ঈশান কোণে বসে আপনি মা কামাক্ষার নাম জপ করবেন, শুদ্ধ বস্ত্রে জপ করবেন, কাঁচা ধোয়া কাপড়ে পরেই জপ করবেন, স্নান টান সেরে আপনি জপ করবেন। এটা কিন্তু একটু পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে করতে হবে। লাল আসনে বসে করতে পারলে ভালো, না হলে যে কোনো আসনে বসে করুন। আপনি ওই ঈশান কোণের ওই এরিয়ার মধ্যে গিয়ে বসে পূর্ব দিকে অথবা উত্তর দিকে মুখ রেখে বসবেন এবং মা কামাক্ষার মন্ত্র জপ করবেন বা জয় মা কামাক্ষা জপ করুন। কতবার জপ করবেন? 108 বার জপ করুন। তার থেকে বেশিও করতে পারেন, সময় ধরে করতে পারেন, যে আমি 10 মিনিট করছি, আমি 15 মিনিট করছি, সেভাবেও করতে পারেন। এক মনে আপনি মায়ের নাম জপ করে যান। কোনো ছবি কোনো কিছু সামনে রাখতে হবে না, কোনো কিছু এখানে নেই। একটা ইচ্ছের জন্য আপনি করছেন, তাহলে সেই ইচ্ছেটা মাথায় থাকছে, আপনার স্মৃতিতে থাকছে, তাহলে সেই ইচ্ছের জন্য একটা পজিটিভ ভাবনা ভেবে শুরু করবেন। অর্থাৎ সেই ইচ্ছেটা মা কামাক্ষার আশীর্বাদে পূর্ণ হয়ে যাচ্ছে, এটা ভাবুন। তারপর আপনি জপ করুন। আর যদি মানসিক শান্তির জন্য করছেন তাহলে কিছুই করতে হবে না, শুধু আপনি মন্ত্র জপ করুন, মা আপনাকে মানসিকভাবে শান্তি প্রদান করবে। এবং এটা কিন্তু ওই পুরো চলবে, কন্টিনিউ চলবে। 7ই আষাঢ় অর্থাৎ 22শে জুন শুরু হচ্ছে, 22শে জুন রাত্রিবেলা শুরু হচ্ছে, তো 22শে জুনটা বাদ দিন। 23শে জুন, 24শে জুন, 25শে জুন, 26শে জুন, এই 4 দিন সকালবেলা করুন, যদি সকালে করছেন। ঠিক আছে, সকালবেলা করলেই বেস্ট, এটা সকালবেলাই করুন এবং এই 4 দিন করুন। তাহলে দ্বিতীয় বিষয়টা বুঝতে পারলেন মন্ত্র জপের। এই দুটোই ব্যাপার এখানে রয়েছে, এক হচ্ছে আর্থিকভাবে উন্নতি আর এক হচ্ছে ইচ্ছে পূরণ বা মানসিক শান্তি। অলরেডি আমি টোটকা বা টেকনিক যেগুলো বলে দিয়েছি। এবার কি বলবো? এবার বলবো নিষেধাজ্ঞা কি কি আছে। মাটি খোঁড়া যাবে না, সেটা টবের মাটি হলেও খোঁড়া যাবে না, কোনো মাটি খোঁড়া যাবে না। গাছ লাগানো, গাছ তোলা, এগুলো কোনোটাই করা যাবে না। মাটিতে কোনোভাবে আঘাত, এগুলো কিছুই করা যাবে না। কোনো শুভ কাজ করা যাবে না, ঠিক আছে? কোনো শুভ কাজ চলবে না, কোনো মাঙ্গলিক ক্রিয়া এগুলো কিন্তু এই সময় চলবে না। যেরকম ধরুন অন্নপ্রাশন, বিয়ে, এটা ওটা, গৃহপ্রবেশ, যেরকম থাকে আর কি সমস্ত কিছু, সেগুলো টোটালি বন্ধ থাকবে। তবে বাড়ির যে পূজা অর্চনা যেগুলো আমরা করি, নিত্য ক্রিয়া, সেগুলো কিন্তু করতে পারেন। নিত্য পূজা, নিত্য ক্রিয়া যেগুলো, সেগুলো ভগবানের সবই চলবে। এবার এখানে একটা কথা বলবো, মায়ের যে বিভিন্ন রূপ রয়েছে, আদ্যা শক্তি মহামায়া, তার যতগুলি রূপ রয়েছে, দশ মহাবিদ্যার যে মায়েরা রয়েছেন, যত মা রয়েছে আপনার ঠাকুরের আসনে, তাদেরকে ঢেকে রাখুন। যখন এটা লাগছে সেই সময় ঢেকে রাখুন, আর একদম যখন ছেড়ে যাবে তখন সেই ঢাকনা সরাবেন, সেই কাপড়টা তখন সরাবেন। ওরম ঢাকাই থাকবে। সেই বিগ্রহগুলি, ছবিগুলিকে কিন্তু বা মূর্তিগুলিকে স্পর্শও করবেন না এই কদিন। আপনি আপনার সিংহাসনে পুজো দিন, দেখা গেল গোপাল আছে, কি মহাদেব রয়েছে, কি নারায়ণ রয়েছে, অন্যান্য ঠাকুর রয়েছে, সেখানে আপনি নিত্য পূজা যেরকম করেন সেখানে জল মিষ্টি দিতে পারেন। এই সময় আপনি গুরু মন্ত্র বেশি করে জপ করতে পারেন, আপনার ইষ্ট মন্ত্র আপনি বেশি করে জপ করতে পারেন, আপনি গুরু পুজো করতে পারেন। গুরু পুজোয় কিন্তু কোনো না নেই। সেই গুরু যদি কোনো মহিলাও হয়, অর্থাৎ আপনার গুরুমা, আপনার গুরুদেব একজন মহিলা, একজন মা, সেক্ষেত্রেও আপনি গুরু পুজো করতে পারেন, তার সেবা করতে পারেন। সেক্ষেত্রে কিন্তু এই নিয়মগুলি কোনোটাই এই গুরু শব্দের ওপরে বা গুরু সত্তার ওপরে লাগু হয় না। অর্থাৎ গুরু পুজো, গুরু সেবা সব চলবে। এই পিরিয়ডের মধ্যে, অম্বুবাচীর মধ্যে, আপনি যে কোনো একদিন যদি আম দুধ নিজে খান, নিজে, তাহলে আপনার সর্প ভয় দূরে যাবে। যাদের ধরুন সাপের ভয়, খুব খুব সাপের স্বপ্ন দেখেন, কি সাপের ভয় পান, এখানে ওখানে সেখানে শয়নে স্বপনে সবসময় সাপ দেখছেন, তারা এই সময়ের মধ্যে আম দুধ খাবেন, তাহলে আপনার সেই সাপের ভয় চলে যাবে, এটা শাস্ত্র বলছে। এবং এই আম দুধ যেদিন অম্বুবাচী ছেড়ে যাচ্ছে, সবকিছু আপনি আবার নতুন করে ধুয়ে মুছে পরিষ্কার করে আবার শুরু করছেন পুজো, সেই দিন আপনি ঠাকুরকে এই আম দুধ দিয়ে শুরু করুন, সেটাও আপনার জন্য খুব ভালো হবে। অর্থাৎ ভগবানকেই আম দুধ নিবেদন করুন, সমস্ত দেবদেবীকে আম দুধ নিবেদন করুন, দিয়ে অম্বুবাচী যে শেষ হলো,
আপনার পূজা অর্চনা যে শুরু হচ্ছে, এটা হচ্ছে স্টার্টিং আমদুধ দিয়ে। তাহলে বোঝা গেল কি কি করবেন, কি কি করবেন না, কিভাবে ইচ্ছে পূরণ করবেন, কিভাবে আর্থিক উন্নতি করবেন, সবকিছুর কিন্তু একটা মিলিত একটা ভিডিও এটা। এখানে আপনি অনেক কিছুই জানলেন, অনেক কিছু করতে পারেন। এবার যারা যারা করতে চাইছেন তারা যেভাবে বলে দিলাম, কোনো ভুল করবেন না, ঠিক সেইভাবেই নিয়ম মেনে এগুলো করুন। অবশ্যই মায়ের কৃপা লাভ করবেন, আপনার ঈশ্বরের আপনি কৃপা লাভ করবেন, ভালো থাকবেন। তো এই ছিল আজকের ভিডিও। সবাই খুব ভালো থাকুন, দেখা হচ্ছে আগামী ভিডিওতে। নমস্কার।